আমার ভাই তোমার ভাই, বাকের ভাই বাকের ভাই, জবাব নাই জবাব নাই, বাকের ভাইয়ের জবাব নাই। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প আব্দুল্লাহ নূর রবির ধারাবাহিক বাকের ভাই, পর্ব 6। তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো না শুনে থাকো তাহলে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে গল্পটি শুনে নিবে। আর হ্যাঁ, গল্পটি তোমরা বাংলা স্টোরি শোনার পাশাপাশি ফেসবুকের জনপ্রিয় পেজ অন্নপুরুষ গল্পেও শুনতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প বাকের ভাই, পর্ব 6। প্রধান শহর হতে যে রাস্তাটা উপজেলায় এসে মিশেছে, সেই রাস্তা হতেই একটা নবনির্মিত রাস্তা এসে প্রবেশ করেছে মধুর গ্রামের বুকে। আর সেই দোআঁশ মাটির পথ হতে পূর্ব দিকে কয়েক পা এগোলেই মধুদের বাড়ি। বিশাল শূন্য উঠানের উত্তর দিকে মধুদের বারান্দাযুক্ত এল আকৃতির টিনের দুইটি সংযুক্ত মাঝারি চৌচালা ঘর। টিনগুলোও সেই প্রাচীন যুগের উট মার্কা ঢেউ টিন, যার রং সামান্য কালচে হলেও এখনো বেশ মজবুত আর টেকসই রয়েছে। মধুর দাদাজান নাকি খুবই আহ্লাদ করে প্রাচীন রাজকীয় নকশায় এই টিনের ঘরখানা সাজিয়েছিলেন। ছাউনির উপর ময়ূর পাখির নকশা গেঁথেছিলেন। বারান্দা চালের শেষ প্রান্ত জুড়ে টিনের নকশা করা ঝালর লাগিয়েছিলেন। যদিও দাদা দাদিকে কখনো সচক্ষে দেখা হয়নি, তবে মধু তার বাবার মুখে অনেক গল্প শুনেছে। মধুর দাদিও নাকি কোনো এক রাজবংশেরই সন্তান ছিলেন। তার চাচাও নাকি ছিলেন তৎকালীন ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর। আর সেই কারণেই নাকি এত শখ আহ্লাদ আর বিলাসিতা করার মন মানসিকতা ছিল। মধুর বাবা মোট 4 ভাই বোন। মধুর একমাত্র ফুপু হচ্ছে তাদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ। ফুপুর পরে বড় কাকা, তারপর মধুর বাবা আর সবার শেষে ছোট কাকা, যিনি ঢাকাতে থাকে। তার দাদার এককালে অনেক সম্পত্তি ছিল, তবে ছোট কাকার পড়ালেখা করার নামে টাকা ওড়ানোর জন্য তাদের অনেক সম্পত্তি খোয়াতে হয়। এলাকার এক লোভী নারীর পাল্লায় পড়ে তার লেখাপড়ার সাথে সাথে সমস্ত বিবেক বুদ্ধিও লোপ পেয়েছিল একবার। অতঃপর দাদা যেদিন সব বুঝতে পারলো, সেদিন তার বাকি সম্পত্তিটুকু সবার মাঝেই ভাগ বটোয়ারা করে দিয়েই তিনি বিরাম নেন। অবশিষ্ট সম্পত্তি এক মেয়ে আর 3 ছেলের নামে লিখে দিয়ে যান। বড় কাকার বিদেশ যাবার জন্য দাদা জানো প্রচুর টাকা ব্যয় করেন, আর সেই কারণেই দাদা তার ঘরটা মধুর বাবার নামে দিয়ে যান। মধু তার বাবার মুখে অনেক গল্প শুনেছে, মাঝে মাঝে হেসেছে, কেঁদেছে, আশ্চর্য হয়েছে। মধুর দাদা দাদি সর্বদাই মধুর বাবার প্রতি বৈষম্য করেছেন। ছোটবেলাতেই এলাকার খ্রিস্টান বাড়িতে রাখালের কাজে দিয়ে দিয়েছেন। মধুর বাবা অনেক পড়ার ইচ্ছে ছিল, কিন্তু তারা তাকে সেই সুযোগটা দেননি। তার পেছনে কখনো অতিরিক্ত একটা টাকাও খরচ করেনি। অথচ শেষ বয়সে তাদের সেই ছেলেই মানে মধুর বাবাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। বাড়িতে ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছে। আকাশে তখন লালচে সূর্যের ডুবো ডুবো অবস্থা। দূরের পাখিরা সব নেড়ে ফিরতে শুরু করেছে। প্রকৃতিও সারাদিনের ব্যস্ততার সমাপ্তি দিয়ে ধীরে ধীরে কালো চাদরে নিজের শরীরটুকু ঢেকে খানিক বিশ্রাম নিচ্ছে। চারিদিক থেকে চমৎকার মিঠু গ্রাম্য গন্ধযুক্ত শীতল বাতাস দিয়ে আসছে। সেই বাতাসের তালে তালেই নেচে যাচ্ছে দূর দূরান্ত অবধি বিস্তীর্ণ হলুদ সর্ষে ফুলের সারি, যাদের নাচনের ছন্দে ছন্দে কমলা কালো মৌমাছিরাও শান্তিমতো ফুলের পাপড়িতে বসে মধু আহরণ করতে পারছে না। তাদের পাখা থেকে তীব্র সনসন শব্দ ভেসে আসছে। এতদিন পরে গ্রামে পা রাখতেই তার অনন্য এক প্রশান্তিতে মন ভরে উঠল। মনে হলো যেন আজ প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে। হয়তো তাদের বরণ করে নেবার জন্যই আজ তারা এত আয়োজন। জয়নাল রাস্তার সেই আদিমাথা হতেই বারবার জোরে সোরে নিঃশ্বাস টানছেন আর আপ্লুত গলায় বলে যাচ্ছেন, আহা কি ফোর্সে বাতাসে মাইরি, মনে হইতেছে যেন অক্সিজেনের চেম্বারে ঢুকছি। বাতাসের ঠেলায় ঘুম পাইয়া গেল যে। ও মধু, আমি যে ঘুমে পইরা গেলাম, আমার একটু কোলে কইরা লইয়া চলো না, মন ভইরা দোয়া কইরা দিতাম তোমারে। রাস্তার শেষ মাথায় দুটো বিশাল তালগাছ দাঁড়ানো। এই গ্রামের সবচেয়ে প্রাচীন উঁচু লম্বা 2 জন দারোয়ান। যদিও গ্রামের কোনো অপরাধ এরা আটকাতে পারে না, তবে সব অপরাধের চাক্ষুষ সাক্ষী সর্বকালের এই 2 জনই থাকে। আজ তারাও হয়তো
তাদের স্বাগতম জানানোর জন্য শত পাতার বোঝা নিয়েই বাতাসের তালে তালে মাথা ঝাঁকিয়েও চলেছে। হঠাৎ করেই সেই মাথা হতে এক বিশাল কালো রঙের তাল পড়ল। অমনি কি জানি কি মনে করে কালু ভাই সেই দিকে দৌড় লাগালেন। তালটাকে দুই হাতে উঁচু করে কয়েকবার তার গ্রাণ নিয়ে নিঃশ্বাস ছেড়ে বললেন, আহ, কি সুন্দর ঘেরান গইটা, একেবারে পাইকা গেছে। ভালোই হইল, এইটা দিয়া পিঠা বানানো যাইবনে। ও মধু, দেখছনি কাণ্ড, তোমাকে গাও আমাকে পাইয়া আজ কি খুশি হয়েছে দেহ। আজ তো একটা পাকা তাল দিয়া আমাকে স্বাগতম জানাইতাছে। বাকের ভাইকে কিছুটা বিরক্ত দেখাচ্ছে, তবে আজ অতটা চড়ছেন না, বরং মিনমিনে গলায় বারবার বলছেন, তোরা দুইটা কি পাগল হইয়া গেলি নি? গাঁও গ্রামের হাওয়া লাইকা কি আজব আজব কারবার করতাছস, বুঝতাছি না। মধু, আর কত দূর তোমাগো বাড়ি? তাড়াতাড়ি চলো তো, নইলে এই দুইটা মাথাটারে খাইয়া ফেলাইব। মধু একটু মুচকি হেসে বলল, গ্রামে আসলে প্রথম প্রথম সবার এমন দশাই হয়। রাগ করেন না বাকের ভাই, কমপক্ষে আজ একটু তাকে নিজেগো মতো থাকবার দেন না। বাকের ভাই থমকে গিয়ে নিরীহ দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে মলিন গলায় বললেন, হ, আমি তো অগু গরুর মতো বাইন্দা রাখি, তুমি তো হেইটাই মনে করো। আচ্ছা, আর কিছু কমু না, করো করা যা খুশি করবার চায়। মধু কিছু একটা বলতে যাবে, সে সময় হঠাৎ করে জয়নালের কণ্ঠস্বর শোনা গেল। তিনি কি যেন কি দেখে আনন্দে চিৎকার করে উঠলেন, হায় হায়, এইটা কি দেখা যায়, কি জ্বলতাছে, দেখো দেখো মধু। আমরা সকলে বেশ অভিভূত হয়ে তার দৃষ্টি দিকে নজর দিতে দেখতে পেলাম বিশাল এক লাউয়ের মাচা। মাচার তলা দিয়ে বিভিন্ন সাইজের ছোট বড় লাউ ঝুলছে। কোনো গ্রামবাসী শহরে গিয়ে 20-30 তলা ভবন দেখে ঠিক যেভাবে চমকে ওঠেন, এক্ষেত্রে এতগুলো জীবন্ত লাউ দেখে জয়নাল ভাইও ঠিক সেভাবেই চমকে উঠল। শুধু সেই না, কালু ভাই এমনকি বাকের ভাই অবধি লাউয়ের মাচার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইল। হয়তো বাকের ভাইও মনে মনে ভাবতে লাগলো, এগুলা লাউয়ের গাছ? ও মাই গড, কত সুন্দর ছোট বড় বাহারি বাহারি সাইজের লাউ, একসাথে কত লাউ, কি অনবদ্য একটা দৃশ্য। বাহ! কালু ভাই যদি কুকার না হয়ে কোনো পেইন্টার হতেন, সে নিশ্চয়ই এতক্ষণে লাউ সহ পুরো মাচার চিত্র অঙ্কন করে ফেলতেন। চোখে নিমেষেই দেখি সেই মাচার তলায় ছুটে গিয়ে আনাম একটা লাউ ধরে ঝুলে পড়েছে। তারপর চতুর গলায় মধুকে ডেকে ডেকে বলছে, মধু, এই লাউটা নিয়ে গেলাম, আইস তোমাকে সবারে লাউ চিংড়ি আইন দেখাও। খেইতা বেটারে দামটা তুমি দিয়া দিও, বুঝলা? তাদের কাণ্ড দেখে যদিও প্রচণ্ড রকমের আশ্চর্য হবার কিছুই নেই, তারপরও মধু অবাক না হয়ে পারছে না। বাকের ভাইও এবার হতাশ হয়ে মধুর প্রাণে নিষ্প্রাণ হাসি দিয়ে চেয়ে রইল। কমপক্ষে আজকের দিনটা ওরা স্বাধীনভাবে থাকুক, কইছিলা না? এবার দেখো, পাগলা গরু রশি ছাইরা দিলে তারা কোন কোন জায়গায় মুখ দেয়। বেচারা। সামনে মধুর বাড়ি। তাদের দেখা মাত্রই বাড়ির লোকজন যে ছুটাছুটি শুরু করে দিয়েছে সেটা দূর হতেই বোঝা যাচ্ছে। শহর হতে মধুর বাবার সাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে একাই রওনা দিয়েছিল তখন, কিন্তু হঠাৎই তারা শুনতে পায় বাকের ভাইও আসবেন তাদের সাথে। ভালো কথা, মধুর বাবা খুশি মনেই তাদের আমন্ত্রণ জানালো। তবে তারপরেই তার সাথে দেখা গেল জয়নাল আর কালু মিয়াকেও। তারাও ছোট শিশুর মতো বায়না ধরলো তাদের সাথে আসবার জন্যে। আর মধুর বাবা পিতার মতো হাসি মুখে তাদের বায়নাগুলো মেনে নিয়ে তিনজনকে ঘাড়ে তুলে তাদের গ্রামে নিয়ে চলে এলো। সন্ধে আসন্ন, ইতিমধ্যেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তবে নামাজ না পড়ে বাকের ভাই ঘরে বসে বসে বাচ্চাদের সাথে লুডো খেলছে। আর কালু ভাই গেছেন চুলাপাড়ে মধুর মা এবং বোনের সাথে রান্নাবান্নার কাজে সাহায্য করতে। ঢাকা থেকে বাসে ওঠার আগেই মধুর বাবা বাড়িতে কল করে জানিয়ে দিয়েছিল যে তিনি মেহমান নিয়ে বাড়ি ফিরছেন। আর তারই আগ্রহে বড় বোনকে খবর দিয়ে আনিয়েছেন। আর 2 সের আওলা মানে আতপ চাল ভিজিয়ে সেগুলোকে শিলপাটায় বেটে ফাঁকি করে ময়দাও বানিয়ে রেখেছেন। সবাই বাড়িতে পা রাখতেই তারা পিঠেপুলির আয়োজন শুরু করে দিয়েছে। তবে তার আগে মধুকে পালা করে বকা দিতে একজনেরও ভুল হয়নি। ইতিমধ্যেই মা, বোন আর নানুর বকুনি খেয়ে খেয়ে কান ঝালাপালা হয়ে গেছে মধুর। মা জাতীয় নারী একটাই দোষ, তারা নিজেদের দোষ কখনোই স্বীকার করবে না। আচ্ছা, মধু কি তার স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল?
কাজ করে না বলেই তো তখন অনেক গালমন্দ করেছে। সারাদিন ভর শুধু ঢাকা ঢাকা করেছে, আর যেই ঢাকা চলে গেল অমনি সব দোষ মধুর হয়ে গেল। সে যাই হোক, বাড়িতে পিঠের আয়োজন চলছে। কালু ভাইও এই সুযোগে বেশ কয়েকটা গ্রামের পিঠে পুলির রেসিপি শিখে নিচ্ছেন। বাকের ভাই বাচ্চাদের সাথে খেলছেন। এই সুযোগে বাচ্চাদের সান্নিধ্যে কিছুটা হলেও হৃদয় নরম হবে তার। আর এইদিকে মধু আর জয়নাল সবার থেকে আলাদা হয়ে নতুন মাটির রাস্তার পাশে বসে আছে। রাস্তার এক কোণে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনেরই আলোয় আলোয় মধু আর সেই কিছু পুরো কালো ছাই থেকে শস্যদানা কুড়িয়ে কুড়িয়ে জমাচ্ছে। যে বাচ্চাগুলো এখন লুডো খেলছে তারাই কিছুক্ষণ আগে এক আটি শুকনা মটরশুঁটির লতা এনে আগুনে পোড়াতে দিয়েছিল। তারপর একটা মোটা লাঠি দিয়ে কিছুক্ষণ সাপটে আঘাত করে আগুন নিভিয়ে আগুনের তীব্র তাপে ভেজে কুরকুরে হয়ে যাওয়া মটর বীজ কুড়িয়ে খেয়েছে। এখনো সামান্য কিছু মটরশুঁটির লতা অবশিষ্ট ছিল। মধু আবার সেগুলো নতুন করে আগুনে দিয়েছে। এরপর এখন জয়নাল আর মধু বসে বসে পোড়া মটরশুঁটির দানা কুড়াচ্ছে। বেশি মানুষ হলে বসে বসে ছাই থেকে উঠিয়েই সেগুলো খেয়ে নিত, তবে এখন শুধু তারা দুজনেই আছে, তাই কোনো সমস্যা নেই। রাস্তার একটু উপরেই তাদের বাড়ির ভিটি। নিচে 3টি কাগজি লেবুর গাছ থাকায় পুরো জায়গাটায় লেবু গাছের শাখা প্রশাখায় ছেয়ে গেছে। সামান্য একটু বাতাসেই গাছের শাখা প্রশাখা ঘর্ষণে ঘর্ষণে একটা তীব্র সুগন্ধ বেশি আসে, যার ঘ্রাণ সত্যি অপূর্ব। সেই লেবু গাছগুলোর একটু উপরের ভিটিতেই একটা সুপারি গাছের ব্রাঞ্চি পাতা। খুবই মজবুত হয় এই সুপারি কাঠের পাটাতন। জয়নাল আর মধু তাতে বেশ আরাম করেই বসে বসে মটরশুঁটি পোড়া খাচ্ছিল। তবে গ্রামের শুষ্ক কনকনে শীতল হাওয়া তাদের বারবার করে বাধা দিচ্ছিল। জয়নাল বারবার করে উঠে উপরে যেতে বলছিল, কিন্তু মধু উঠেনি বিদায় সেও চুপচাপ বসেছিল। তার উপর জয়নালের উপর মধু খুব রেগে আছে, কেননা সে তার কালো মুখটায় আবারও একদলা কালি মাখিয়ে ভূত করে দিয়েছে। এখন এই কালি মুখ ধুতে হবে কনকনে ঠান্ডা পানি দিয়ে। এই কারণে তার উপর বেশ রাগ হচ্ছে। যদিও তাকে মধুও ছাড় দেয়নি, রাস্তার ভেতর যতটুকু ছাই ছিল পুরোটা তার মুখে ঘষে দিয়েছে। তাকেও এখন একদম নিগ্র ভূতের মতোই মনে হচ্ছে, কিন্তু তারপরও মধুর রাগ কমছে না। ইচ্ছে করছে তাকে পাশের বিলে ঠান্ডা জলে আধা ঘন্টা চুবিয়ে রাখতে। হঠাৎ করে জয়নাল মধুর মুখের সামনে তার হাতটা বাড়িয়ে দিলেন। নাও মধু, এগুলা খাও, দেখো আমারগুলো কত মসমসা হয়েছে। মধু ঘাড় ঘুরিয়ে রাগী স্বরে তাকে প্রত্যাখ্যান করে বলল, খাবো না, আপনি খান। কেন খাইবা না? কি সমস্যা কও? কোনো সমস্যা নাই, আমার এখন মটর ভাজা খাইতে মন চাইতেছে না। তাইলে কি খাইতে মন চাইতেছে? আপনাকে। আমার মন চাচ্ছে আপনাকে খেয়ে ফেলি। জয়নাল কিছুটা হুমড়ি খেলেন, তারপর মিট মিট করে বললেন, আচ্ছা নেও, তাইলে আমারই খাও। কোন দিক থেকে খাওয়া শুরু করবা, উপর থেকে নাকি নিচ থেকে? বলেই জয়নাল ভাই ঠিক ঠিক করে হেসে উঠলেন। তবে মধু একটু লজ্জিত হলো, জিভ কামড়ে ধরেই মনে মনে তবা কেটে নিল। ইয়াল্লাহ, কি বলতে যে কি বলে ফেলেছি। তাকে খাবো কি করে? যদিও তাকে খাবার হিসেবে না খেয়েও খেয়ে দেওয়ার আলাদা একটা উপায় আছে, কিন্তু ছি, আল্লাহ, এসব কি ভাবতেছি। পিঠাপুলির সমস্ত আয়োজন শেষ। খাটের উপর মধু, বাকের ভাইয়ের আর জয়নাল বসে আছে। কালু ভাই বসেছে নিচে। সে মধুর মা বোনের সাথে খাবার এনে সাহায্য করছে। চুরি করে আনা লাউটা দিয়ে তিনি নিজ হাতে রেঁধেছেন লাউ সর্ষের ডাল। চিংড়ি ছিল না বলে লাউ চিংড়ি হয়নি। আর সেই কোরানো তাল দিয়ে ইতিমধ্যেই পিঠাও তৈরি করে ফেলেছেন তারা। আর বাধ্য ছেলের মতো সে সবার পাতে পাতে সেই সব খাদ্য বিতরণ করছে। মধুর মাকে ঠিক অনেকটা নিজের মায়ের মতোই ডেকে ডেকে বলছে, আম্মা, ডালের বাটিটা দেন, আব্বারে একটু ডাল দিই। মধু, ডাল নিবা না? খাইয়ে দাও না, কেমন হইল? আমি রাজি। মধু বিস্মিত হয়ে চেয়েছিল তার দিকে। তার মতে তাদের সবার মাঝে একমাত্র সেই সবচাইতে সৎ ছেলে, যে কিনা সবাইকে সাহায্য করার জন্য নিজে থেকেই এগিয়ে যায়। কি মিশুক স্বভাব তার, ঠিক যেন চশমা বানর, যারে দেখে তারই কোলে চড়ে বসে। মধুর আব্বু রাতের বেলায় আর কিছু খাবেন না, তারপরও তিনি তাদের পাশের একটা চেয়ারে বসে আছেন। বসে বসে বিভিন্ন বিষয়ে আলাপ তুলছেন। নিচের মেঝেতে বসে আছেন মধুর নানু। তিনি সবার প্লেটে বাকি পিঠাগুলো সাজিয়ে দিচ্ছেন।
মা বাইরে গিয়ে বোনদের সাথে ছুটাছুটি করছে। মধুর দুটো বড় বোন আছে, তবে দুজনেই বিবাহিত। একজনের ছেলে তো এখন ক্লাস 7-এ পড়ে, মানে মধুর চাইতে 3 বছরের নিচে। তারা বেশ লাজুক আর পর্দাশীল হবার কারণে একদম পুরুষ মানুষের সামনে আসতে চায় না। তবে আজকে বেশ কয়েকবার এই রুমে এসেছে। আর কালো মিয়াকে যে কিভাবে তারা চুলাপাড়ে ঢুকতে দিল কে জানে। আপাতত কালো মিয়ার কাজ শেষ, খাটে বসার মতো জায়গা নেই, তাই তিনি নিচেই বসে গেছেন। মধু উঠতে চাইলেও তিনি নিষেধ করে নিজেই নিচে বসলেন। আমি ছাড়া সকলের পাতেই কয়েক ধরনের পিঠা দেখা যাচ্ছে। প্রথমত ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা আর তালের পিঠা। কালু ভাই তৃপ্তি সহকারে সবাইকে তার পিঠা গিলাচ্ছে, সবাইকে ডেকে ডেকে হল্লা তুলে ফেলছে। পিঠাগুলো দেন না আফা, সবার তো পাত খালি হয়ে গেছে। ও নানু, আরো পিঠা বাইর করো। ওই জনু ভাই, নে আরেকটা পিঠা খা, তালের পিঠা খাইয়া দে, খুবই মজা। তারপর আছে চিতই পিঠা। আজ সব পিঠা আমি বানাইছি, কিন্তু মানে এগুলোকে বানাইতে সাহায্য করছি আর কি। মধুর আবার পিঠা ভাল লাগে না, এই মিষ্টি তারপরে ঝাল একদম বিশ্রী লাগে তার। কিন্তু সবাই কেমন বাধ্য ছেলের মতোই কোনো নিষেধ না মেনেই সব খেয়ে যাচ্ছে। আসলে সত্যি বলতে তারা হয়তো এমনভাবে আদর যত্ন কখনোই পায়নি, তাই আজ এত সামান্য আয়োজনও তাদের কাছে অপূর্ব মনে হচ্ছে। যেই পিঠাগুলোকে মধুর সর্বদা অবহেলা করে, তারা সেগুলোই কেমন সানন্দে খেয়ে যাচ্ছে। বাকের ভাই কখনো কারোর সাথে মজামস্তি করে না, তবে সেও আজ মধুর বাবা মায়ের সাথে মশকরা করেই কথাবার্তা বলছে। কাকি দারুণ হয়েছে পিঠা, একটা ব্যাগ থাকলে তো ব্যাগে করে বাড়িও লয়ে যেতাম কয়েকটা। মধুর মা তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তাকে জামাইয়ের মতোই জামাই আদর করছে। তার মায়ের মনে মনে খুব দুঃখ, 2 দুখানা মেয়ের জামাই, অথচ কেউই তাকে প্রাণ খুলে ডাক দেয় না। আর সেই কারণেই যেই তাকে মন ভরে ডাক দেয়, তাকেই সে খুবই আপন ভাবতে শুরু করে। আর আজ বাকের ভাই অজান্তেই মাকে বারবার ডেকে যাচ্ছে, তাতে মায়ের মুখ আনন্দে ফুরফুর করছে। সে হয়তো এটাও মনে মনে ভাবছে তার আরেকটা মেয়ে হলে এর কাছেই তার বিয়ে দিত। খাটের পাশেই মধুর বাবা বসে বসে এতক্ষণ পর তার অতীত জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা প্রকাশ করেছেন। আর জয়নাল খেতে খেতে ওনার সমস্ত কথা খাবারের সাথেই গিলছে। বুঝলা বাবা, জীবনটা হইল একটা সিনেমা। মধুর মা তার বাবাকে কথা বলতে দিচ্ছে না, বারবার করে বকছে। ওই তুমি চুপ থাও তো, সবাইকে খাইবার দাও শান্তি মতন, পরে কইরো মন ভইরা গল্প। খাও বাপ জানেরা, খাও। আরো কিছু লাগবো নি? ও বাকের বাবা, আরেকটা পিঠা দেই। গ্রামে বিদ্যুৎ এলেও এখনও তাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছায়নি, তাই তারা প্রাকৃতিক উপাদানে মাটির প্রদীপে আগুন জ্বেলেই ঘরকে আলোকিত করে রেখেছে। দুঃখিত, লেখক মশাই একটু বেশি অতীতে চলে গিয়েছিল। মাটির প্রদীপ নয়, বরং লোহার কুপিতে আগুন জ্বালিয়ে ঘরকে আলোকিত করে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার শোবার ঘরে চলে গেছে। তাদের বাড়িতে টিনের ঘর হলেও ঘরের সংখ্যা কম নয়। ছোট বড় বারান্দা ভেতরে মিলিয়ে মোট 5টা কক্ষ রয়েছে। মা বাবা আর 2 বোন 2টো রুমে রয়েছে, আর এখনও অন্য রুমগুলো বাকি রয়েছে। কালো মিয়া আরও একটা রুম দখল করাতে এখনও আরও 2টো ঘরই বাকি রয়েছে। বাকিগুলোতে তাদের 3 জনকেই থাকতে হবে। মধুর নিজের রুমটা খুব সাজানো গোছানো আর জিনিসপত্র দিয়ে ভরপুর। সে একা থাকতে খুব ভয় পায় বলে ঘরের চারপাশে আল্লাহ নবীর নাম লিখে কাগজে টানিয়ে রেখেছে। সাথে সাথে খুব সুন্দর সুন্দর করে ফুল, গাছপালা, নদী নালার ছবিও একে টানিয়ে রেখেছে। এতক্ষণ তারা যেই বেঞ্চে বসেছিল এখন সেটা বাকের ভাইয়ের দখলে। ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছে বাইরে জোনাকির মতো মিটমিট করে একটা লাল টকটকে আলো জ্বলছে। নিশ্চয়ই বাকের ভাই সিগারেট ধরিয়েছে, আর চারিপাশ উজাড় করে মশামাছির মাঝে ক্যান্সার বিস্তার করছে। তবে তাদের এত কোনো সমস্যা নেই। এই তীব্র শীতের রাতে সকলেরই সিগারেট খাওয়ার অধিকার রয়েছে, কেননা সিগারেট খেলে নাকি শরীর প্রচণ্ড উত্তপ্ত হয়, ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না। যদিও এটা তার কথা নয়, জয়নাল ভাই তাকে বলেছে। কিছুক্ষণ আগেই সিগারেট নিয়ে কথা উঠতেই তিনি বাজ বিচার না করেই বলে ফেললেন, বুঝলাম মধু, ছেলেরা গা গরম করবার লাগি সিগারেট খায়, ওইটা খাইলে আর ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না। বস্তির মানুষগুলারে ল্যাপ কম্বল না দিয়া 2 প্যাক সিগারেট দিয়ে দিলেই বেশি ভালো হয়।
বাকের ভাইয়ের হয়তো আজ একটু বেশি ঠান্ডা লাগছে, কেননা তিনি একে একে 3টি সিগারেট শেষ করে ফেলছেন। তার সিগারেট খেতে খেতে এদিকে কালো ভাইয়ের এক প্রহর ঘুম সম্পূর্ণ হয়ে গেছে। তার ঘুম যে পেকে টমেটোর মতো লাল হয়ে গেছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে, কেননা সে পুরো ঘর উজালা করে ডাক ডেকে যাচ্ছে। টিনের চালের উপর কয়েকটা বড় বড় শিশিরের ফোঁটা এবং গাছের শুকনো ডাল পড়ার পরেও তার নাক ডাকায় একটুও বিঘাত ঘটেনি। অর্থাৎ এর মানে একটাই, সে নির্ঘাত গভীর ঘুমে মগ্ন। মধু আর জয়নাল তার রুমে বসে বসে গল্প করছিল। মধু তাকে তার খাতায় আর্ট করা চিত্রগুলো দেখাচ্ছিল, আর সে তার সমস্ত কাজগুলোকেই আকাশ সম প্রশংসায় ভরিয়ে ফেলছিল। মধু চিত্রগুলো যে লিওনার্দো ভিঞ্চির মতো অমন আকর্ষণীয় হয়েছে তেমনটা নয়, তবে সে এমনভাবে প্রশংসা করছে যে মনে হচ্ছে মধু লিওনার্দো ভিঞ্চির চাইতেও তো বড় কোনো চিত্রকর হয়ে গেছে। অতএব তার নাম এখন শুধু মধু না থেকে মধুদা ভিঞ্চি ডাকাই যায়। জয়নালকে যদিও সবগুলো চিত্র দেখানো হয়নি, এর মাঝেই মধুর এক প্রতিবেশী ভাগ্নে এসে হাজির। ক্লাস 7-এ পড়ে, অথচ এখনো ভালো করে বাংলা পড়তে জানে না। ক্লাসের টিচার একটা কবিতা পড়তে দিয়েছে, আর সে সেটাই মুখস্থ করার জন্য এসেছে। অতঃপর মধু সেই কবিতাটি পড়তে শুরু করলো। পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুইও আঁচল পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহানের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। কবিতার এই লাইনটুকু পড়ে মধু থেমে গেল। যদিও কবিতাটায় কোনো পাপ নেই, কোনো অপবিত্রতা নেই, তারপরেও কেন জানি এই লাইনটুকু পড়ে তার একটু লজ্জাবোধ হলো। কবি হয়তো গ্রাম্য খেলাধুলার কথা বলেছেন, তবে তার মনে অন্য খেলার কথা জেগে উঠল। একবার জয়নালের দিকে তাকিয়ে নিল, সে কি তার কবিতা শুনছে নাকি। জয়নাল নিষ্প্রলক দৃষ্টিতে তার খাতায় পেন্সিলে আর্ট করা এক মহলের দিকে তাকিয়ে আছে। চারুকারু বইয়ের শেষের দিকের একটা পৃষ্ঠা দেখে এটা আর্ট করেছিল মধু। যেহেতু সে চিত্র দেখছে, তার মানে সে অতটা খেয়াল করে ওঠেনি। হঠাৎ করেই সেই প্রতিবেশী ভাগ্নে ছেলেটা ধমকের সুরে বলে উঠল, তারপর একটু কও। মধু তাকে একটা ধমক দিল। এই চুপ, আস্তে কথা বল আর মনোযোগ দিয়ে শোন। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। হঠাৎ করে বাইরে থেকে একজন মহিলার কণ্ঠস্বর বেশি আসতে লাগলো। তার সাথে সাথেই মধুর সামনে থাকা ছেলেটা বই খাতা গুটিয়ে নিয়েই দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের বাইরে অসম্ভব কালো পরিবেশ, শীত শীত ভাবটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাকের ভাই এখনো নিচে বসা, তাকে ডাকার জন্য শেষমেশ মধুকেই বের হতে হলো। তবে তার সামনে যেতেই সিগারেটের গন্ধে তার জ্ঞান হারাবার মতো অবস্থা হলো। তার সিগারেটের ধোঁয়া হয়তো শীত কমাতে পারেনি, তবে একটা জিনিস কমিয়েছে, তার আশেপাশে একটা মশা মাছির পাখার গুঞ্জনের শব্দ শোনা যাচ্ছে না। বাকের ভাই, রাতে কি ঘুমাইবার ইচ্ছা নাই, নাকি সারা রাত বসে বসে সিগারেট খাইবেন? সিগারেট ছাড়া আর কি খামু তাইলে? কি খাবেন মানে? আর কি খাবেন? পিঠা পুলি ভাত তরকারি খাইয়াও কি পেট ভরে নাই? এখনো খিদে আছে নাকি? তবে চলেন না, ভাত গরম করে দেই, তারপর খেয়ে দেই পেট ভরান। আরে থামো, সেসবের কথা বলছি নাকি। তো কিসের কথা বলতেছেন? এই ধরো বিন্নি ধানের খই, শালি ধানের চিড়া, গামছা বাঁধা দই, কবরি কলা, আম কাঁঠাল। মুশকিল, এগুলো আমি কই পাবো এখন? তা আমি কি জানি, এতক্ষণ না তুমি বলতেছিলা আমগো বাড়ি যাইও ভ্রমর, বইতে দিমু ফিরা, গামছা বাঁধা দই দিমু আর শালি ধানের চিড়া। অহন আসতে বলছো আইসি, অহন যা যা খাইতে দিবার চাইছো ওগুলা আনো। মধু বুঝতে পারলো বাকের ভাই এতক্ষণ তার কবিতা শুনে শুনে এসব মুখস্থ করেছে। ওই মিয়া,
মস্করা করেন? আর আমি ভাবতেছি সত্যি, আমি তো কবিতা পড়তেছিলাম। তা অত সব আমি জানি না, আমি তো দেখি নাই কবিতা পড়তাছো নাকি কি পড়তাছো। আচ্ছা, কবিতা নাই পড়লাম, তবে আপনাকে যে বলছি এটা কেমনে বুঝলেন? ঘরে কে আসছিল সেটা আমি জানি না, আর তুমি অত জোরে জোরে আমারে শুনাইয়া পড়তাছিলা, তার মানে আমারই কইছো। আমি অত সব জানি না, আমার এখন ওইসবই চাই। দূর, এখন আমি ওইসব কই থেকে পাবো? অন্যগুলো না হয় পাইলাম, কিন্তু এখন আমার কাঁঠাল কেমনে কি? খুব চমকাইয়া গেছো মনে হয়। আরে ফাজলামি করতেছিলাম, তোমগো এলাকার পোলাপানগো গাছ থেকে শিখছি আজ। তবে বেশ ভালোই ফল দেয় কিন্তু। আচ্ছা চলো এবার ঘরে, শীত লাগতেছে, জইমা গেলাম এক্কেরে। চিকন চিকন সুর, সেই শুরুতে মনের পাখি ছুটলো বহুদূর। দেখতে লাগে ভালো তোমার চাঁদে ফুলের হাসি, ওই হাসিতে পরাণ আমার গলায় পড়ে ফাঁসি। কাজল চোখের মায়াতে, রেশমি চুলের ছায়াতে, কাহার তরে বাহি ঘরে ছুটে ছুটে আসো। ও মধু তুমি কারে ভালোবাসো, কাহার তরে পরাণ ভরে সৃষ্টি দিবাস। বন্ধুরা, শুনছিলে বাকের ভাই পর্ব 6। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। গল্পটির পরবর্তী এপিসোড তোমরা শুনতে পারবে আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।